অটো রিক্সা নিয়ে একটু স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে, তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবেন না। শম্পা, দেখছিলাম রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে এবং মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নাফি, এই চালকদের চালানোর ব্যাপারে অর্থাৎ অটোরিকশা চালানোর ব্যাপারে কিন্তু একটি বিধিমালাও করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। এত শ্রম করে আমাদের কি লাভ হলো আমরা যদি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন না পাই? পড়াশোনার মোটিভেশনটাকে যেমন এফেক্ট করছে, তেমনি আমাদের ভবিষ্যৎকেও কিন্তু একটা খুবই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। সেটা তো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত না, অতএব তুমি আবেদনই করার যোগ্য না। অনেক বেশি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করে ফেলেছি, তার মান নিয়ে কিছুটা সন্দেহ আছে। মেডিকেল শিক্ষার ভেতরের মান সংরক্ষণের বিষয় সেটাও কিন্তু খুব ঢিলে ঢালা। আমরা একসাথে সব করতে পারবো না। আমরা যদি কয়েকটা মেডিকেল কলেজকে ভাগ ভাগ করে আমরা করি, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হব। ইন্ডিয়া যদি করতে পারে, নেপাল যদি করতে পারে, আমরা কেন? পাকিস্তানও করতে, তাহলে আমরা কেন পারবো না? বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির অভাবে কি বন্ধ হয়ে যাবে দেশের হাজার হাজার চিকিৎসকের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার? ভারত, চীন, পাকিস্তান, নেপাল এই স্বীকৃতি পেলেও কেন পাচ্ছে না বাংলাদেশ? এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সিদ্ধান্তের খবর। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে। মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার বিষয়টি উপেক্ষা করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি না ঠিক করে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এছাড়া অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে দ্রুত একটি বিধিমালা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর জানাচ্ছেন মুন্নাফ রশিদ। ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার পরও বীরদর্পে সড়ক কাঁপাচ্ছে এসব যানবাহন। ৩ বছর আগে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের উপরও নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত। বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আর বাধা সত্ত্বেও সড়কে তা বন্ধ করা যায়নি, বরং এর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। হিসাব বলছে ২০১৬ সালে এর সংখ্যা যেখানে ১০ লাখের নিচে ছিল, তা এখন ১৫ লাখ ছাড়িয়েছে, যা সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম অনুষঙ্গ। যাত্রী কল্যাণ সমিতি বলছে, দেশে সড়ক দুর্ঘটনা ৩০ থেকে ৩৫% ঘটছে এসব যানবাহনের কারণে। সম্প্রতি এ বাহন বন্ধের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও এটি বন্ধের নির্দেশনা দেন। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তার এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালে। আন্দোলনে নামেন অটোরিকশা চালকরা। অবশেষে ঢাকার রাস্তায় চলবে অটোরিকশা। প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে শান্ত হন তারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন তিনি। জীবিকার ব্যবস্থা না করে তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারে, কিন্তু তাদেরও জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। বিআরটিএ বলছে, দেশে নিবন্ধিত ৫৭,৪১,০০০ যানবাহনের মধ্যে সিএনজি ও জ্বালানি তেল চালিত অটোরিকশার সংখ্যা ৩,১৫,৮৯৩টি। তবে ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, নসিমন, করিমন ও ভটভটির সংখ্যা জানা নেই সংস্থাটির। তাই প্রধানমন্ত্রী এবার নির্দেশনা দিয়েছেন বিধিমালার মাধ্যমে এসব যানবাহন নিয়ন্ত্রণের, যেখানে প্রশিক্ষণ থেকে শুরু করে উল্লেখ থাকবে কোন সড়কে চলবে এ বাহন। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবেন না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এই সংশ্লিষ্ট আইন বিধি বা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য উনি সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এছাড়া সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির মরদেহ শনাক্ত করা যাচ্ছে না। পুরোপুরি পুড়ে গেছে তার মরদেহ। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা।
President Raisi has more blood on his hands than any other official of the Islamic Republic. He has spent most of his life in the judiciary in the 1980s, which was the bloodiest decade of the Islamic Republic, where বিশেষ করে মধ্যপ্রাচ্যে ধরেন ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে ইরানের জন্য বাইরের বাতাবরণটাও খুব সহজ বলে মনে হয় না। মধ্যপ্রাচ্য বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইসরায়েলের সাথে তাদের যে ধরনের সম্পর্ক এখন আছে তাতে খুব একটা পরিবর্তন আমি মনে করছি না। পূর্ব অভিজ্ঞতার আলোকেই বলা যায় যে তারা হয়তো এই যে তাদের যে ক্ষতিটা এটা খুব তাড়াতাড়ি পুষিয়ে নিতে পারবে। কিছুক্ষণ পরে এ নিয়ে থাকছে বিস্তারিত। দেশের মেডিকেল কলেজ থেকে পাশ করা হাজার হাজার এমবিবিএস শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তহীনতায় দেশের মেডিকেল শিক্ষা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যার ফলে বন্ধ হতে পারে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার। বিশেষজ্ঞরা বলছেন, আপোষে যেনতেনভাবে মেডিকেল কলেজ খোলার মাশুল দিচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ধাপে ধাপে মেডিকেল কলেজগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া আনা হবে। মুজাহিদ শুভর প্রতিবেদন। অসুখের শঙ্কা বা আক্রান্ত মানুষ নিরাময়ের আলো খোঁজেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। যাদের ওপর এই ভরসা তাদের বেশিরভাগই চিকিৎসা শাস্ত্রে গবেষণা ও উচ্চ ডিগ্রি নিয়ে আসেন বিদেশ থেকে। প্রতি বছর দেশের ১২৭টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজ থেকে বের হওয়া প্রায় ১২,০০০ শিক্ষার্থীর স্বপ্নও থাকে উচ্চ ডিগ্রি নেয়ার, কিন্তু সেই পথে যাওয়ার সবুজ বাতি যেন নিভে যাচ্ছে, তেমন বার্তাই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। এখন পর্যন্ত তাদের স্বীকৃতি মেলেনি বাংলাদেশের কোনো মেডিকেল কলেজের। এক যুগ আগে তাগাদা দিলেও সবেমাত্র কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ। বেঁধে দেয়া সময় ২০২৪-এর জুন। এর মধ্যে স্বীকৃতি না পেলে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যেই ভারত, পাকিস্তান, চীন, নেপাল সহ মধ্যপ্রাচ্যের সবকটি দেশ সকল শর্ত পূরণ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় হতাশ বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। আমরা খুবই বিপদে পড়বো, কারণ আমরা এত শ্রম দিয়ে এত পরিশ্রম করে এবং অনেক টাকা পয়সাও খরচ হয়, তো এত শ্রম করে আমাদের কী লাভ হলো আমরা যদি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন না পাই। আমরা যদি একটা কনফিউশনের মধ্যে থাকি, সেটা আসলে আমাদের পড়াশোনার মোটিভেশনটাকে যেমন এফেক্ট করছে, তেমনি আমাদের ভবিষ্যৎকেও কিন্তু একটা খুবই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। একজন টিচার হিসাবে আমার জন্য অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক, কারণ আমার সময় আমরা যে বিশ্বের দুয়ার আমাদের জন্য যে উন্মুক্ত ছিল সেটা এখন ওদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি বছর পার্শ্ববর্তী কয়েকটি দেশের ৩,০০০ শিক্ষার্থী বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি হলেও এবছরই প্রথম ১৪০০-তে নেমেছে, যেখান থেকে বাংলাদেশের আয় হতো অন্তত ৫,০০০ কোটি টাকা। বিদেশি স্টুডেন্টরা আসা যেমন কমে যাচ্ছে, একইভাবে বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু ব্যাপক হারে বিদেশে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যেহেতু তার আশেপাশে অনেকগুলো অ্যাক্রেডিটেড কান্ট্রি পাচ্ছে, সেখানেই পড়তে যাবে। আন্তর্জাতিক মানে উন্নীত হতে না পারলে দেশের শিক্ষার্থীরাও বিদেশমুখী হবে বলে আশঙ্কা, কারণ অ্যাক্রিডিটেশন না পেলে চলতি বছরের জুনের পর থেকে বাংলাদেশি চিকিৎসকরা বিদেশ থেকে কোনো ডিগ্রি অর্জন করতে পারবেন না, এমনকি বিদেশে চাকরি ও প্রশিক্ষণের সুযোগও হারাবেন এমবিবিএস পাশ করা চিকিৎসকরা। তারা পাশ করার পরে যখন চিকিৎসক হয়ে বাইরের বিভিন্ন দেশে চাকরি করার জন্য আবেদন করবেন, তখন প্রথম প্রশ্নই উঠাবে, তুমি তো মেডিকেল কলেজে যেটাতে পড়াশোনা করেছো সেটা তো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত না, অতএব তুমি আবেদনই করার যোগ্য না। হঠাৎ করে আমরা অনেক বেশি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করে ফেলেছি, তার মান নিয়ে কিছুটা সন্দেহ আছে। এবং শুধু প্রাইভেট না, সরকারি যেসব কলেজগুলো হচ্ছে সেখানেও কিন্তু আমরা হয়তো অনুমোদন দেয়া হয়ে গেছে, কিন্তু সেখানে তো বিল্ডিংই নাই, সরকারি হসপিটালই নাই, চিকিৎসক নাই, সেগুলো নিয়ে কিন্তু আমাদের লুকোনো ছাপানোর কিছু নাই। বিশেষজ্ঞরা বলছেন, আপোষে যেন তেনভাবে মেডিকেল কলেজ খোলার মাশুল দিচ্ছে বাংলাদেশ। মেডিকেল শিক্ষার ভেতরে যে মান সংরক্ষণের বিষয় সেটাও কিন্তু খুব ঢিলে ঢালা। বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়ে একটা ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে গাইডলাইন অনুযায়ী, এবং সেটা যদি করা যায় এবং এটা যদি দেন দরবার করা যায় তাহলে একটা টেম্পোরারি অ্যাক্রিডিটেশন সিস্টেম করা যেতে পারে। পরবর্তী পর্যায়ে মানটা সংরক্ষিত আবার একটা পার্মানেন্টের জন্য যাওয়া যেতে পারে। এখানে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আমাদের যেমন ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, সাথে সাথে আমাদের দক্ষ এবং যোগ্য চিকিৎসক তৈরি করা ম্যান্ডেট হওয়া উচিত।
শেষ সময়ে এসে ১৯ সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠন করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের একটা অফিস ছিল না, সেই অফিসের জায়গাটাও আমি ব্যবস্থা করছি। আমরা একসাথে সব করতে পারবো না, আমরা যদি কয়েকটা মেডিকেল কলেজকে ভাগ ভাগ করে আমরা করি তাহলে হয়তো আমরা সাকসেসফুল হব। ইন্ডিয়া যদি করতে পারে, নেপাল যদি করতে পারে, আমরা কেন, পাকিস্তানও করতে, তাহলে আমরা কেন পারবো না? কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস, ফ্যাকাল্টি, গবেষণা, প্রশিক্ষণ সহ প্রায় 11টি শর্ত পূরণ করে অ্যাক্রিডিটেশন নিতে হবে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোকে। কিন্তু অ্যাক্রিডিটেশনের জন্য কোন কলেজগুলোকে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন কাউন্সিলের যাচাই বাছাইয়ের পরে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের ইন্সপেকশনে উতরে গেলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো। মুজাহিদ শুভ, এখন ঢাকা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন সবাই প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটি পুরোপুরি বিধ্বস্ত এবং পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী বিপ্লব রক্ষী বাহিনী IRGC। ঘটনাস্থল থেকে মরদেহগুলো তাবরিজ শহরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরকে। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। হেলিকপ্টার দুর্ঘটনার অন্তত 18 ঘন্টা পর সোমবার সকালে জানা গেল আর বেঁচে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমনকি তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি সহ 9 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC বলছে, রাতভর তল্লাশি অভিযান শেষে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর আরোহীদের সবার মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কাউকেই শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে মরদেহগুলো সরিয়ে তাবরিজ শহরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। তাদের প্রাণহানিতে রাষ্ট্রীয়ভাবে শোকও ঘোষণা করা হয়েছে। এর আগে তুর্কের পাঠানো ড্রোনের মাধ্যমে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষস্থল চিহ্নিত করা হয়। তারপর সেখানে উদ্ধারকারীরা পৌঁছান বলে জানায় ইরানের রেড ক্রিসেন্ট। দুর্ঘটনাস্থলটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল নামক একটি গ্রামের 3 কিলোমিটার উত্তরে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি নিচে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। আর এলাকাটি দুর্গম ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয় বলেও জানা গেছে। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর তাবরিজে ফেরার পথে ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি বেল 212 মডেলের হেলিকপ্টারে ছিলেন, যা যুক্তরাষ্ট্রের তৈরি। ইব্রাহিম রাইসি মারা যাওয়ায় এখন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন। পরে 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক পুরো বিশ্ব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম, দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন রাইসি। সমবেদনা আর উদ্বেগ প্রকাশ করছে বিশ্বের বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘটনায় একরকম নীরব পশ্চিমা বিশ্ব। এই ঘটনার মধ্য দিয়ে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই শুরু হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। ইসলামিক রিপাবলিক রাজনৈতিক অবকাঠামোতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির পর রাইসি ছিলেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। হঠাৎ তার মৃত্যুতে হতবাক মধ্যপ্রাচ্য। এই ঘটনায় শোক জানিয়ে একে মর্মান্তিক উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মতো উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে এসেছে সৌদি আরব, ইরাক, মিশর সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা kореছে পাকিস্তান। İran makamlarıyla, kardeşlerimizle temas halinde olduk. At the end of the day, we all know that it is the Allah's will.
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পশ্চিমা বিশ্ব। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার অকৃত্রিম বন্ধু ছিলেন রাইসি। এই দুর্ঘটনায় ইরানের প্রতি সম্পূর্ণরূপে সৌহার্দ্যতা প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ জানায়, রাইসির মৃত্যুর ঘটনায় ইরানের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। আরেক বিবৃতিতে গাজায় হত্যাযজ্ঞে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সমর্থনের জন্য ইব্রাহিম রাইসিকে ধন্যবাদ জানায় হামাস। ইরানের প্রতি সমবেদনা জানিয়ে হুতি বিদ্রোহীরাও। যদিও মার্কিন রিপাবলিকান এক নেতা রিক স্কট বলেছেন, যদি রাইসি সত্যিই মারা গিয়ে থাকে, ইরানের মানুষ হত্যাকারী স্বৈরশাসক থেকে দেশ রক্ষার সুযোগ পেয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, সে সময় আকাশে অনেক বেশি কুয়াশা ছিল। ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ আল খোমেনি মারা গেলে যেভাবে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই শুরু হতে পারত, এখন ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সেই পরিস্থিতিই হবে। তাদের দাবি, অন্যান্য ইসলামিক রিপাবলিকদের তুলনায় রাইসির সহিংসতার পরিমাণ বেশি। দেশে চরমভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরির সম্ভাবনাও আছে। President Raisi has more blood on his hands than any other official of the Islamic Republic. He has spent most of his life in the judiciary in the 1980s, which was the bloodiest decade of the Islamic Republic, where সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সম্মতি নিয়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে হস্তান্তর করা হবে প্রেসিডেন্টের সব দায়িত্ব। রাইসির মৃত্যুর 50 দিনের মধ্যে ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির সাথে আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি আরও বলেন, মর্মান্তিক ঘটনায় ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বে খানিকটা শূন্যতা তৈরি হলেও তা দ্রুত পুষিয়ে নেবে তারা। যেহেতু ইরানের অভ্যন্তরীণ কাঠামোটা এখনও যথেষ্ট পরিমাণে শক্তিশালী, সেহেতু ইরানের মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন দেশে ভূমিকা, এতে কোনো বড় ধরনের পরিবর্তন আমি আন্দাজ করছি না। মোটা দাগে মধ্যপ্রাচ্যে বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইসরায়েলের সাথে তাদের যে ধরনের সম্পর্ক এখন আছে, তাতে খুব একটা পরিবর্তন আমি মনে করছি না। তবে নিঃসন্দেহে এই ধরনের কয়েকজন নেতৃস্থানীয় লোকের অনুপস্থিতি তো খানিকটা শূন্যতার সৃষ্টি নিশ্চয়ই করে। তবে পূর্ব অভিজ্ঞতার আলোকেই বলা যায় যে তারা হয়তো এই যে তাদের যে ক্ষতিটা, এটা খুব তাড়াতাড়ি পুষিয়ে নিতে পারবে। রাইসির মৃত্যুর পর দেশ পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট। তবে 50 দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান ইরান সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। এই সময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের বেশ কজন জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশ পরিচালনায় কে আসবেন তা নিয়ে চলছে আলোচনা। ইরানে একটি দ্বৈত রাজনৈতিক ব্যবস্থা আছে, যেখানে সর্বোচ্চ নেতা বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনি পররাষ্ট্রনীতি ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। তিনি দেশটির শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। অন্যদিকে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি, যার ক্ষমতার মেয়াদ 4 বছর এবং পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার নিয়ম নেই। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে দেশ পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে ইরানিদের আশ্বস্ত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। انجام میگیره مردم نگران نباشن دلواپس نباشن ইরানের সংবিধানে আছে, প্রেসিডেন্ট অসুস্থ, মৃত্যু বা অভিশংসিত হলে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট। রাইসির মৃত্যুর পর ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে আসছেন। এক্ষেত্রে সর্বোচ্চ নেতা খামেনির অনুমতি দরকার হবে, কারণ রাষ্ট্রের যে কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে। তাছাড়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আয়োজন করতে হবে।
সংসদের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ডেপুটি প্রেসিডেন্ট এই তিনজনের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল এই নির্বাচনের ব্যবস্থা করবে। সংবিধানের ১৩২ অনুচ্ছেদে আছে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মন্ত্রীদের বরখাস্ত করতে পারবেন না। তাছাড়া সংবিধান সংশোধন এবং গণভোটের আয়োজনের ক্ষমতাও থাকবে না তার হাতে। ইরানের প্রেসিডেন্টের মূল দায়িত্ব মন্ত্রীদের কাজ তদারকি করা এবং সরকারি সিদ্ধান্তগুলো সমন্বয়ের ব্যবস্থা করা। সরকারের আইন, নীতি নির্ধারণ ও এজেন্ডা বাস্তবায়ন করেন মন্ত্রী পরিষদের প্রধান প্রেসিডেন্ট। রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আছে ইরান। এমন সময়ে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় হতবাক পুরো বিশ্ব। তানভীর জনি, এখন বিশ্ব। ভিয়েতনাম যুদ্ধের যুগের হেলিকপ্টার বেল 212 এই মডেলের কপ্টারে চড়ে আজারবাইজান থেকে তারবিজে ফেরার পথে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ওই কপ্টারের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস নির্মাতা প্রতিষ্ঠান বেল টেক্সট্রনের প্রাগৈতিহাসিক এই হেলিকপ্টারের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 1960 সালে কানাডার সেনাবাহিনীর জন্য নির্মিত UH-1 ইউরোকয় মডেলের হেলিকপ্টারের মানোন্নয়নের দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস নির্মাতা প্রতিষ্ঠান বেল টেক্সট্রন। একটির পরিবর্তে দুটি ইঞ্জিন সংযুক্ত করে হেলিকপ্টারটির সক্ষমতা বাড়িয়ে নির্মাণ করা হয় বেল 212 মডেলের কপ্টার। ভিয়েতনাম যুদ্ধের যুগে জনপ্রিয় হয়ে ওঠা বেল 212 হেলিকপ্টারটি মূলত সেনা সদস্যরা ব্যবহার করলেও একই সক্ষমতা সম্পন্ন UH-1N মডেলের হেলিকপ্টারের চাহিদাও ছিল অনেক। বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ও নামিদামি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধাররা ব্যবহার করতে শুরু করেন বেল টেক্সট্রন নির্মিত কপ্টার দুটি। এখনো পর্যন্ত বেল 212 মান নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কপ্টারের মান নিয়ে নানা মন্তব্য ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। প্রশ্ন তুলছে ইরান সহ নানা দেশের গণমাধ্যম। দুর্ঘটনার কারণ সম্পর্কে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহাদা বলেন, বৈরী আবহাওয়া থাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দ্রুত অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা ও আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলছে, দুর্ঘটনার সময় কপ্টারের ভেতরে দুই কর্মকর্তার সাথে রেডিওর সাহায্যে যোগাযোগ করা হয়, তবে তাদের সাথে কি আলাপ হয়েছে তা জানা যায়নি। বিবিসির প্রতিবেদন বলছে, 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এই মডেলের কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর আগে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বেল 2121 মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এছাড়া 2018 সালে ইরানে একই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 2000 ব্যক্তি। গেল 24 বছরে দেশটিতে বিমান বড় দুর্ঘটনা হয়েছে 22টি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজার থেকে উড়োজাহাজ কিংবা যন্ত্রাংশ কিনতে পারছে না ইরানের সরকার। তাই জোড়াতালির মাধ্যমে চলছে দেশটির এভিয়েশন খাত। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে আলোচনায় দেশটির এভিয়েশন খাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে, 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 2000 ব্যক্তি। চলতি শতাব্দীতে দেশটিতে বড় বিমান দুর্ঘটনা হয়েছে 22টি। গেল 105 বছরের ইতিহাস ঘেঁটে পাওয়া গেছে সংখ্যাটি 150-র বেশি। মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরে একই সময় বড় দুর্ঘটনার কবলে পড়ে 126টি উড়োজাহাজ। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী দেশটিতে আকাশপথে এত বেশি দুর্ঘটনার কারণ কি? আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নতুন উড়োজাহাজ কিংবা এর যন্ত্রাংশ কিনতে পারছে না ইরান। এতে করে অনেক উড়োজাহাজ খুলে এর যন্ত্রাংশ লাগাতে হচ্ছে অন্য উড়োজাহাজে। জোড়াতালির আকাশ যোগাযোগ ব্যবস্থার আরেকটি তথ্য পাওয়া যায় এয়ারফ্লিটস.net এর পরিসংখ্যানে। ইরান এয়ার কিংবা মাহান এয়ারের মতো বড় এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজ দেশটিতে সেবা দিয়ে আসছে গড়ে 20 থেকে 30 বছর ধরে। তাই যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বারবারই হোঁচট খাচ্ছে ইরানের উড়োজাহাজ ব্যবস্থা।
ইরানের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হয় 2003 সালে। সে সময় পাহাড়ি রাজ্য কেরমানে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে রাশিয়া নির্মিত উড়োজাহাজ ইলিউশন Il-76 MD। প্রাণ হারান ইসলামিক রেভলিউশনারি গার্ডসের 275 সদস্য। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র জিএসপি উঠিয়ে নিয়ে বাণিজ্য সমতা করতে চেয়েছিল টিকফা চুক্তিতে। তবে এই চুক্তির 11 বছরেও তেমন কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তুলে চাপে রাখছে যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের সব শর্ত বাংলাদেশ মানলেও সুবিধা দেওয়ার ফলাফল শূন্য। তবে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাতারাতি বাণিজ্য সুবিধা পাওয়া সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ তাদের। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের তৈরি পোশাক খাতের ইতিহাস প্রায় 4.5 দশকের। 70 দশকের শেষের দিকে দেশের তৈরি পোশাক প্রথম রপ্তানি হয় ফ্রান্সে। মাত্র 10,000 পিস শার্টের ওই চালানের দাম ছিল 1,30,000 ফ্রাঁ। বর্তমান টাকার অঙ্কে যা 23,40,000। মাত্র 23 লাখ টাকার বাজার প্রায় 4.5 দশকে এখন দেশের শীর্ষ রপ্তানি খাত, যার আকার 4,699 কোটি 16 লাখ মার্কিন ডলার। তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তবে এ বাজারে প্রবেশ করাটা ছিল না খুব একটা সহজ। বাজার ধরার সে লড়াইয়ে ছিল ক্রেতাদের নানা শর্তের বেড়াজাল, যা পোশাক রপ্তানির 46 বছরেও কমেনি, বরং বদলেছে এর ধরন, বেড়েছে শর্তের তালিকা। শর্ত মানলেও কাঙ্ক্ষিত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের যেন বরাবরই অনীহা। দোহা নীতি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের তৈরি পোশাকে তা কখনোই মেলেনি। উল্টো শ্রমমান, কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর যেসব পণ্যে জিএসপি ছিল তাও উঠিয়ে নেয় যুক্তরাষ্ট্র। তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের জন্য সে বছরের নভেম্বরে সই হয় আলোচিত টিকফা চুক্তি। কিন্তু 11 বছরও সেই চুক্তির কি কোনো সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ? $3-4 বিলিয়ন থেকে $9-10 বিলিয়ন আমরা উন্নতি করেছি আমেরিকান মার্কেটে। আমেরিকান টোটাল মার্কেট হলো $36 বিলিয়ন মার্কেট, অ্যাপারেলস মার্কেটটা। সেখানে বাংলাদেশের মার্কেট এফটিআই চুক্তি না থাকা সত্ত্বেও আমরা 9 বিলিয়ন করছি, আর ভিয়েতনাম তার এফটিআই চুক্তি থাকা সত্ত্বেও আমাদের সমান, কিন্তু তারা আমাদের সমানই করছে আমেরিকাতে। তাহলে কি আপনি বাংলাদেশের অ্যাপারেল সেক্টর কি ব্যর্থ বলবেন? কোনো দিনই না। জিএসপি সুবিধা আমেরিকা পাচ্ছি না, সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এটা আমাদের টেক্সটাইল বা অ্যাপারেলস বা টেক্সটাইলের এখানে আমাদের কোনো ব্যর্থতা নেই। আমরা তাদের তুলা ইম্পোর্টটাকে সহজীকরণ করছি, কিন্তু তারা আমাদের কাপড় নেওয়াটাকে সহজীকরণ করছে না। ইউরোপের 1 নম্বর রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু আমেরিকাতে কিন্তু আমাদের সেই অবস্থানটা নেই। আমরা অনেক পিছনে, আমরা 3 নম্বরে পড়ে আছি। ফলে যদি আমরা ডিউটি ফ্রি এক্সেসটা পাই, তাহলে আমরা নিঃসন্দেহে আমেরিকাতে 1 নম্বর পজিশন নিতে পারবো। তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে যেসব পোশাক তৈরি হয়, সেসব পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তাদের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানির পর বন্দরে তুলা ফিউমিগেশন পদ্ধতি বা বিষ বাষ্পীকরণের বাধ্যবাধকতা তুলে নেয়ার পর আমদানিও বেড়েছে। পাশাপাশি শত শত কোটি টাকা সাশ্রয় ও বন্দরে 5 দিন অপেক্ষার অবসান হয়েছে আমদানিকারকদের। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2 বছর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার বাজার হিস্সা ছিল 9%। ফিউমিগেশন পদ্ধতি বাতিলের পর এখন তা প্রায় 14% উন্নীত হয়েছে। তাহলে শুল্কমুক্ত সুবিধা দিতে বাধা কিসে? আমাদের দাবিটা কিন্তু তারা বাস্তবায়ন করে না। আমাদের দাবি ছিল যে তোমাদের নন টেরিফ ব্যারিয়ারটাকে আমরা উড্ড করবো, কিন্তু শুধু আমেরিকান পণ্য দিয়ে যে মাল আমরা উৎপন্ন করবো সেটার উপরে তোমরা ফুল ডিউটি উড্ড না করো, এফটিএ না করো, ডিউটিটাকে রেয়ার দেওয়া হোক। তাতে করে আমেরিকান তুলার তোমাদের মার্কেটিংটা, বাজারটা ভালো হবে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন কিন্তু আলোচনা করে আসছি, কিন্তু তারা আমাদেরটা এখন পর্যন্ত এই বিষয়ে কনসিডার আনেনি। ঢাকায় সবশেষ টিকফা বৈঠকেও ইপিজেডে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন, শ্রম অধিকার লঙ্ঘন করলে কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দেশের শ্রম অধিকার নিয়ে দেয়া হয় 11 দফা কর্মপরিকল্পনা। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাতারাতি বাণিজ্য সুবিধা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। টিকফার আলোচনাটা থেকে সত্যিকার অর্থে আমরা সেরকম কোনো সুবিধা এখন পর্যন্ত কিন্তু পাই না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশে অবশ্যই গার্মেন্টসের ক্ষেত্রে
কর্ম পরিবেশ বা শ্রমের পরিবেশের উন্নতি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই আলাপ আলোচনাটা কিন্তু চালিয়ে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বাণিজ্য চুক্তি করা বা কোনো বাণিজ্য সুবিধা পাওয়া একটি দীর্ঘমেয়াদী পলিটিক্যাল প্রসেস এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমাদের কিছু মনে হয় যে এই মুহূর্তে যেটা দরকার প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট তাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনা চালিয়ে যাওয়া এবং সেখান থেকে কোনো একটা সময় হয়তো এই সুবিধাটা আমরা পেতে পারি আর কি। 15.62% শুল্ক থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, যা যুক্তরাষ্ট্র থেকে আসা আয়ের 90%-এর বেশি। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বাজারে প্রায় $5.5 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা থেকে এবার বিক্রি ও অর্ডার গত বছরের তুলনায় বাড়বে বলে আশা করছেন স্টল মালিকরা। উদ্যোক্তারা বলছেন অর্থনীতিতে গতি সঞ্চারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে মেলায় দেশীয় পণ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। বিস্তারিত জাভেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। সূচিশিল্পী ইলোরা পারভিন 30 বছর সুই সুতো এঁকেছেন নানা শিল্পকর্ম। নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরবাংলাকে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মাশরাফি বিন মুর্তজা সহ অনেক গুণী ব্যক্তিকে। এঁকেছেন গ্রাম বাংলার আবহমান চিত্র। জাতীয় জাদুঘরে সদ্য বিক্রি করেছেন 11 লাখ টাকার ছবি, আরও 7 থেকে 8 লাখ টাকার ছবি বিক্রি করেছেন মালয়েশিয়া, তুরস্ক, ফ্রান্স দূতাবাসে। আজকের অবস্থান তৈরিতে নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উত্তরায়ের গল্প শোনালেন এই শিল্পী। আমি 20 বছর শুধু আমি এটা নিয়ে সাধনা করছি, ব্যবসা করব এই হিসাবে শুরু করিনি। আমি শুরু করেছিলাম যে একটা ভিন্নধর্মী শিল্পকে আবিষ্কার করার জন্য। এমন সব সাফল্য নিয়ে এক ছাদের নিচে জড়ো হয়েছে পোশাক, প্লাস্টিক, পাটপণ্য সহ বিভিন্ন ধরনের পণ্যের উদ্যোক্তারা বলছেন অর্থনীতিতে গতি সঞ্চারে এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। চাহিদাও যেরকম বাড়তেছে মানুষদের, দিন দিন এগুলোর আমাদের যে পাট, যে সোনালী অতীত, সেই জিনিসগুলো আবার ফিরে আসতেছে। এবারের মেলায় অংশ নিয়েছে 350-র বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, 60% নারী উদ্যোক্তা, 30টি ব্যাংক, পোশাক খাতের সবচেয়ে বেশি 75টি প্রতিষ্ঠান, এছাড়া পাটজাত পণ্যের 42টি, হস্ত ও কারুশিল্পের 38টি, চামড়াজাত পণ্য খাতের 32টি, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের 27টি প্রতিষ্ঠান রয়েছে। মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা জানান এমন আয়োজন দেশীয় পণ্যের সাথে পরিচিতি হওয়ার সুযোগ মিলছে। আয়োজনটা সুন্দর, যেহেতু দেশীয় পণ্য এখানে একটা উপস্থাপন করার জায়গা থাকে। এসএমই উদ্যোক্তা যারা আছে তাদের বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সেবার জন্য আমরা এখানে আসছি, যে যদি কোনোভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি বা তাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরাও জানতে পারছি। গত বছর মেলায় প্রায় 73 কোটি টাকার অর্ডার নেন স্টল মালিকরা। এবার এর লক্ষ্যমাত্রা আরো বাড়বে বলে জানান তারা। এটা একটা ফ্যাক্টরি আর এসএমই মতো অনেক ব্যাংকসরা আসতেছে, হেল্প করছে আমাদেরকে, ফাইন্যান্সিং এর ব্যাপারে কথা বলছে। এখনো অনেকে জানে না যে মেলা হচ্ছে, তো লাস্ট দিক দিয়ে আশা করি যে অনেক ভালো একটা সাড়া পাবো আমরা। 25 মে পর্যন্ত শতভাগ দেশি পণ্য নিয়ে এ মেলা চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। স্বাদুপানির উৎপাদিত মাছের 2.5%-এরও বেশি আসে শিং ও মাগুর মাছ থেকে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এ মাছটি বর্তমানে হুমকির মুখে। তবে আসার কথা, দেশীয় শিং মাছের প্রথম জিনোম সিকোয়েন্স সম্পন্ন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ। মাঠ পর্যায়ে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল মাছ চাষিদের কাছে পৌঁছে দিতে পারলে শিং মাছের উৎপাদন বাড়বে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নদী এখন মরা খাল, আর বিলগুলো চাষাবাদে হয়েছে ফসলের মাঠ। বিলের পানিতে শৈশবের এই দুরন্ত দস্যুপনায় মাছ ধরার আনন্দ অনেকটাই ধূসর স্মৃতিতে। খাল, বিল, নদ নদী ও জলাশয়গুলো কালের আবর্তে
দখল আর ভরাট হওয়ায় বিলুপ্ত হয়েছে দেশীয় মাছের বহু প্রজাতি। যদিও হাওর অঞ্চল থেকে কিছু দুর্লভ দেশীয় প্রজাতির মাছের দেখা মিলে, তবে তা কিনতে গেলে দাম শুনে চোখ কপালে ওঠার অবস্থা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গারাজান গ্রামের আব্দুল সাত্তার ঘোলাপানিতে গোটা 10টি বছর খুঁজে যাচ্ছেন নিজের ভাগ্যটাকে। এই ভর দুপুরে কড়া রোদ্দুরে তার স্বপ্নগুলো ভাসছে যে 26% এই পুকুরের জলে। প্রথম শিং মাছের রেণু দিয়ে শুরু করেন মাছ চাষ। এরপর পালাক্রমে 4 বার ভাইরাসের আক্রমণে মরেছে মাছ। জলে গেছে প্রায় 10 লাখ টাকা। মাছ চাষের পাশাপাশি ছোটখাটো ব্যবসা পরিচালনা করে আসলেও করোনায় তাও খুইয়েছেন। এবার 40,000 টাকায় পুকুর লিজ নিয়ে 1 লক্ষ টাকা খরচ করে ছেড়েছেন শিং মাছের পোনা। এবারও ভাইরাসের আক্রমণ। পুকুর আমার গত বছর প্রায় 3 লক্ষ টাকার মতো লস এভারেজ। এরপরে পুকুর ভাড়া নিয়ে লিজ নিয়েছি, লিজের টাকা দিতে হয়, বিদ্যুৎ বিল সব মিলে অনেকটা টাকা ক্ষতি করছি আমি। মুক্তাগাছার উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুল মালেক মিয়ার রামিম মৎস্য খামার। এখানে দেশীয় প্রজাতির মাছের রেণু এবং পোনা উৎপাদন করা হয়। শুধু স্ত্রী শিং মাছের জাত পাওয়া গেলে হ্যাচারি মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি লাভবান হতো খামারিরা। আমাদের এলাকায় শিং মাছের আবাদটাই বেশি, শিং মাছের চাহিদাটাও বেশি। শিং মাছটা আসলে মূলত একটা করে ভেসে পরে আলাদা করতে হয় মিল ফেমিল, এতে একটু কষ্ট হলেও আমাদের করা লাগে। তবে এবার শিং চাষিদের জন্য সুখবর নিয়ে এসেছেন একদল গবেষক। দেশীয় শিং মাছের প্রথম জিনোম সিকোয়েন্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ। প্রফেসর ডক্টর তাসলিমা খানমের নেতৃত্বে বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক এটি সম্পন্ন করেছেন। ব্রহ্মপুত্র নদ থেকে সংগৃহীত দেশীয় শিং মাছের নমুনা ব্যবহার করা হয় এই গবেষণায়। আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। তরুণ এই বিজ্ঞানী আরও জানান, মাঠ পর্যায়ে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল চাষিদের কাছে পৌঁছে দিতে পারলে মাছের উৎপাদন বাড়বে। তবে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধা দরকার, ফাইন্যান্সিয়াল কিছু সুযোগ সুবিধা দরকার, যেটার মাধ্যমে হলো আমি আমার এই টেকনোলজিটাকে ফার্মার লেভেলে নিয়ে যেতে পারবো। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, শিংসহ দেশীয় বিলুপ্ত মাছ উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। বেশি ঘনত্বে যদি মাছ চাষ করতে পারি তাহলে চাষি ভাইরা যে বিদ্যুৎ খরচ হচ্ছে এবং যে খাদ্য খরচ হয় ওই তুলনায় তাদের উৎপাদনটা বেড়ে যাবে। ফলে তাদের যে লস হয়ে যাচ্ছে, যে বিদ্যুৎ এবং খাদ্যের যে অতিরিক্ত খরচ হয়, এটা শিং মাছ চাষ করে আমি মনে করি তারা দ্রুত সহসা লাভবান হতে পারবে। 2020-21 সালের পরিসংখ্যান অনুযায়ী স্বাদুপানির মোট উৎপাদিত মাছের 2.52% আসে শিং ও মাগুর মাছ থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এই মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। তীব্র তাপপ্রবাহের পর থেমে থেমে বৃষ্টি আবহাওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের চেয়ে বছর ডেঙ্গুর ভয়াবহতা বেশি। কেবল জ্বর, ঠান্ডা, কাশি নয়, পরিবর্তন এসেছে ডেঙ্গু উপসর্গেও। বিস্তারিত মরিয়ম আজিজ মুরিনের প্রতিবেদনে। রাজধানীর যাত্রাবাড়ির ওয়ার্ড নং 48 রাস্তার মাঝখানে যে খালটি দেখা যাচ্ছে সেটি জিরানি খাল নামেই পরিচিত। প্রতি বছর 1 থেকে 2 বার খালটি পরিষ্কার করা হলেও খালের বর্তমান পরিস্থিতি দেখে তা বোঝার উপায় নেই। চারপাশের বাসাবাড়িতে মশার উৎপাত এতটাই বেশি, কয়েল বা ওষুধ দিলেও মশা থেকে রেহাই পাচ্ছেন না এলাকাবাসী। খাল পরিষ্কার করে সংরক্ষণ বা খাল ভরাট করার উদ্যোগ গ্রহণ করবে সিটি কর্পোরেশন, এমনটাই চাওয়া তাদের। ময়লা ফালায়, ময়লা থেকে তো মশা জন্ম হয়। খাল না থাকলে তো মশা আর হবে না, তো এটা বছর করলেই ভালো হয়। ফ্যান চলে নিচে মশা কামড় দেয়, কিছু করার নেই। কয়েল 3-5টা লাগালেও মশা থাকবে। এদিকে ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলে জানা যায় এই খাল 63 এবং 48 দুই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
তিনি বলেন 2 ওয়ার্ড থেকেই সপ্তাহে 3 দিন করে মশার ওষুধ দেয়া হয়। খাল পরিষ্কার কার্যক্রমের কথা জানতে চাইলে তিনি বলেন পরিষ্কার কর্মসূচি জোন অফিসের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হয়। এটা 2 ওয়ার্ডের খাল, 63 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড, 2 ওয়ার্ডের সম্মিলিত। এটা এখানে রেগুলার 48 থেকেও ওষুধ দেওয়া হয় সপ্তাহে 3 দিন, এবং 63 থেকেও এখানে ওষুধ দেওয়া হয়। আমাদের কেন্দ্রীয়ভাবে করা হয়, জোন অফিসের মাধ্যমে এটা পরিষ্কার করা হয়। 2023 সালে দেশের ইতিহাসে সব রেকর্ড ভাঙে ডেঙ্গু, কিন্তু এবছর ডেঙ্গুর প্রকোপ মৌসুমের আগেই শুরু হয় বাড়ছে উদ্বেগ। রাজধানীর মুগদা হাসপাতালে গত বছর এপ্রিল মাসে ডেঙ্গু রোগী ছিল 76 জন। এই বছর এপ্রিল মাসে সেটা বেড়ে আক্রান্তের সংখ্যা হয় 215 জন। চলতি মাসে এই পর্যন্ত রোগীর সংখ্যা 189 জন। জ্বর, বমি এগুলো নিয়ে আসছিলাম, শরীরাত বিষ ব্যথা ছিল প্রচুর। আসার পরে আস্তে আস্তে গেছে। আজকে 4 দিন ধরে ভর্তি আর জ্বর নিয়ে, এখন জ্বরটা কমছে, মাথা নিয়ে দাঁড়াইতে পারি না, শরীর নিয়ে দাঁড়াইতে পারি না, অনেক দুর্বল। আমার মাথা ব্যথা ছিল, জ্বর, এরপরে সারা শরীর এত ব্যথা ছিল। পরে পরীক্ষা করছে, পরীক্ষার মধ্যে উঠছে ডেঙ্গু হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী বর্তমানে রোগীর ভর্তির সংখ্যা 12 জন। বড়দের তুলনায় ছোটরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। গতকাল 13 জন ভর্তি থাকলেও 1 জন রোগীর মৃত্যু হয়েছে। পাতলা পায়খানা, বমি, তারপর আম্মু হসপিটালে নিয়েছে, একটু ভালো লাগে। পেটের সমস্যার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, ইনজেকশন দিছে, তারপর পেট ব্যথার ওষুধ দিছে, বমির ইনজেকশন দিছে। এখন এরপর থেকে আর পেটের সমস্যাটাও কমছে, বমিও কমছে। জ্বর একটু কম। জ্বর, ঠান্ডা, কাশি নয়, পরিবর্তন এসেছে ডেঙ্গু উপসর্গেও। শরীর ব্যথা, বমি, পাতলা পায়খানা সহ আরও নানা শারীরিক অস্বস্তির কারণ হতে পারে ডেঙ্গু। আমরা বলবো যে আপনার আশেপাশ, আপনার আঙিনা, আপনি সচেতন হন। সিটি কর্পোরেশনে যেখানে মানে অ্যাক্সেস নাই, যেমন লিফটের বটম, বেসমেন্ট, তারপরে আপনার ওয়াসার যে সিওরেজের লাইন, এই সমস্তগুলো নিজ দায়িত্বে আপনারা পরিষ্কার করুন। সবশেষে সবাইকে সচেতন হন। এবং শেষ কথা হলো, ডেঙ্গুর উপসর্গ এখন বদলে গেছে, আগের মতো নেই। জ্বর, সেই ক্লাসিক কোমরে ব্যথা এগুলো নেই। এখন আমরা বলবো যে কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ বা যে কেউ যে কোনো শারীরিক অস্বাভাবিকতা দেখা দিলে, এখন যেহেতু মনসুন, তারা দেরি না করে ফার্মেসির ওষুধ না খেয়ে যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ এবং প্রথমে একটু ডেঙ্গু টেস্ট করুন। যে কোনো উপসর্গ বা শারীরিক অসুস্থতা বোধ করলেই ফার্মেসিতে গিয়ে নিজে নিজে ওষুধ না সেবন করে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের ভর্তির রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চিকিৎসকরা বলছেন নিজেদের সচেতনতার পাশাপাশি এডিস মশা কমানোর উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশনের। মশা না কমলে ডেঙ্গুর প্রকোপ কমবে না বলে জানান তারা। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।